অতি পরিচিত একটি গান, যাব না রথের মেলাতে ও জামাই বাবু। আমি যাব না, যাব না, যাব না রথের মেলাতে ও জামাই বাবু, যাব না রথের মেলাতে। পরীক্ষিত বালার এই গানটি মনটি ভরিয়ে দেয়। আমি যাব না, আমি যাব না, যাব না, যাব না রথের মেলাতে ও জামাই বাবু, যাব না রথের মেলাতে। তোমার শনি গেলে পরে দিদি আমার গোসা করে, তোমার শনি গেলে পরে দিদি আমার গোসা করে, আবার ঘুমের ঘরে চিমটি মারে, আবার ঘুমের ঘরে চিমটি মারে, সামনা রেখে শুতে যাব না রথের মেলাতে ও জামাই বাবু, যাব না রথের মেলাতে। কতবার মেলায় তুমি দিয়েছিলে শাড়ি, তাই নিয়ে দিদির শনি হলো আড়াআড়ি। কতবার মেলায় তুমি দিয়েছিলে শাড়ি, তাই নিয়ে দিদির শনি হলো আড়াআড়ি। আবার রাত করে এলেও না ভাত, আবার রাত করে খেলো না ভাত, এলো না বাড়িতে, যাব না রথের মেলাতে ও জামাই বাবু, যাব না রথের মেলাতে। অন্তরে তার আগুন জ্বলে, তুমি কিছু দিলে, তাই তোমারে করি মানা, যাওয়া মানে ভুলে। অন্তরে তার আগুন জ্বলে, তুমি কিছু দিলে, তাই তোমারে করি মানা, যাওয়া মানে ভুলে। আবার ভুলো না আর মানায় ভালো, আবার ভুলো না আর মানায় ভালো, ভুলবে না রসিতে আর যাব না রথের মেলাতে ও জামাই বাবু, যাব না রথের মেলাতে। আমি যাব না, আমি যাব না, যাব না, যাব না রথের মেলাতে ও জামাই বাবু, যাব না রথের মেলাতে ও জামাই বাবু, যাব না রথের মেলাতে। আমি যাব না রথের মেলাতে, যাব না রথের মেলাতে, যাব না রথের মেলাতে। কি বন্ধুরা, গানটি ভালো লাগলো তাই না? আমার তো ভীষণ ফেভারিট গান। এরপর একটি গল্প শোনাচ্ছি, সাথে থাকুন, ভালো লাগবে অবশ্যই। নমস্কার, রঙ্গিলাতে আজকে শুনবেন একটি গোয়েন্দা গল্প। আগাথা ক্রিস্টির লেখা থেকে একটি বাংলা অনুবাদ করা হয়েছে। গল্পটির নাম খুনি বনাম গোয়েন্দা। বিচারে সাব্যস্ত হলো যে স্যার জর্জ বার্নাবির স্ত্রী ডিভিয়ানকে হত্যা করা হয়েছে, মাথাতে গুলি করে হত্যা করা হয়েছে। ডিভিয়ান ছিল অল্প বয়সী যুবতী, সুন্দরী এবং আবেদনময়ী। বিচারে এও সাব্যস্ত হলো যে মার্টিন ওয়াইল্ড নামে এক ব্যক্তি তাকে হত্যা করেছে। মার্টিন ওয়াইল্ডের বিরুদ্ধে কোনোরূপ প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি,
তবে অন্যান্য ধরনের প্রমাণের সাহায্যে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ডিভিয়ানের দরজাতে মার্টিনের বন্দুক পাওয়া যায়। বিচারের রায় শুনে মিস্টার থোয়াইট চিন্তিত হয়ে পড়লেন। জুরিগণ মার্টিনকে অপরাধী করলেও তা মেনে নিতে পারছিলেন না। তার মতে মার্টিন হলো ভদ্র, বিনয়ী, সে এমন একটি জঘন্য কাজ করতে পারে না। মিস্টার থোয়াইট ডিভিয়ান বার্নাবিকে ব্যক্তিগতভাবে চিনতেন। তিনি হত্যা মামলাটির কিনারা বার করার জন্য খুব আগ্রহ বোধ করলেন। মিস্টার থোয়াইট আর্লোসিনা নামক এক অভিজাত হোটেলে ঢুকলেন। হোটেলটি তার অনেক দিনের পরিচিত। এখানে তার অনেক পরিচিত লোকজন আসে। এটি খুব প্রিয় হোটেল। মিস্টার থোয়াইট প্রায় এই হোটেলে আসেন। হোটেলে ঢুকে কোণের দিকের একটি টেবিলে বসে এদিক ওদিক চাইতে মিস্টার থোয়াইট মিস্টার কুইনকে দেখতে পেলেন। মিস্টার কুইনকে মিস্টার থোয়াইট দীর্ঘদিন ধরে চেনেন। দুজনে পাশাপাশি একটি টেবিলে বসে লাঞ্চের অর্ডার দিলেন। কথা প্রসঙ্গে মিস্টার স্যাটারথোয়াইট জানালেন যে তিনি এইমাত্র ওল্ড বেইলির কোর্ট থেকে আসছেন। মিস্টার থোয়াইট আরও জানালেন যে বিষয়টি খুবই উদ্বেগজনক। মিস্টার কুইনের প্রশ্নের উত্তরে মিস্টার থোয়াইট বললেন যে জুরিরা সকলেই একমত হয়েছেন যে মার্টিনই হত্যাকারী। মিস্টার থোয়াইট বললেন যে তিনি এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন, কারণ তিনি মার্টিনকে চিনেন। তার মতন একজন শান্ত, ধীর, স্থির যুবকের পক্ষে এরকম একটি জঘন্য হত্যা করা সম্ভব নয়। মিস্টার থোয়াইট যেখানে ডিভিয়ানকে খুন হয়েছেন তার বর্ণনা দিতে আরম্ভ করলেন। ডিভিয়ানের স্বামী স্যার জর্জ বার্নাবির বর্ণনা দিলেন। মিস্টার থোয়াইট আরও জানালেন যে প্রতিদিন শুক্রবারে তিনি বাড়ির প্রতিটি ঘড়িতে চাবি দেন। তাছাড়া প্রতিদিন রাতে সদর দরজা বন্ধ করা, বাড়ির খরচ খরচার হিসাব রক্ষা করা সবই তিনি নিজের হাতেই করেন। এক কথায় তিনি খুবই হিসাবী মানুষ। জর্জের স্ত্রী ছিলেন একেবারে বিপরীত স্বভাবের। তিনি ছিলেন সুন্দরী, বিনয়ী, ধীর, স্থির, নম্র ও ভদ্র। ডিভিয়ান ভুল করে জর্জকে বিয়ে করেছিল। জর্জের স্বভাব চরিত্র যখন ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগলো, তখন ডিভিয়ান তার স্বামীকে ঘৃণা করতে শুরু করলো। মিস্টার থোয়াইট আরও বললেন যে মার্টিন ওয়াইল্ডকে জর্জের হাত থেকে মুক্তি দেবার জন্য অনুরোধ করেছিল সে। মার্টিনকে উদ্দেশ্য করে যে সমস্ত চিঠি ডিভিয়ান লিখেছিল তা থেকে অন্তত এরকমই মনে হয়। কিন্তু মার্টিনের জীবনে তখন অন্য নারী আবির্ভূত হয়েছে। মার্টিন তাকে নিয়েই বিভোর। ডিভিয়ানের সমস্ত রূপ, সৌন্দর্য, আবেদন তার কাছে তুচ্ছ হয়ে গেছে। সেই মেয়েটি একজন ডাক্তারের মেয়ে। মেয়েটি সুন্দরী, অল্প বয়সী এবং বেশ শান্ত প্রকৃতির। মিস্টার থোয়াইট বললেন, আপনি নিশ্চয়ই সেই মেয়েটিকে চেনেন? মিস্টার কুইন উত্তরে কিছু না বলে কেবল মাথা নাড়লেন। স্যাটারথোয়াইট বলতে লাগলেন, আমার কাছে খবর আছে যে ডিভিয়ান মার্টিনকে মাঝে মাঝে চিঠি লিখতেন। তিনি তাকে শেষ চিঠিটা লেখেন 13ই সেপ্টেম্বর, বুধবার সকালে। তিনি ওই দিন খুন হন। ওই চিঠির মাধ্যমে ডিভিয়ান মার্টিনকে সেদিন বিকেল 6টা নাগাদ তার সাথে দেখার জন্য অনুরোধ করেছিলেন। খানিকক্ষণ চুপচাপ থাকার পর মিস্টার থোয়াইট আবার বলতে শুরু করলেন। প্রথমে মার্টিন ডিভিয়ানের সঙ্গে তার দেখা করার কথাটি অস্বীকার করে। পরে পুলিশের জেরাতে ও চাপে পড়ে সে সমস্ত কিছু স্বীকার করে। ডিভিয়ানের ঘরের ককটেলের গ্লাসে মার্টিনের আঙুলের ছাপ পাওয়া যায়। এছাড়া ডিভিয়ানের ঘরের বারান্দাতে মার্টিনের বন্দুকও পাওয়া যায়। মিস্টার কুইনের প্রশ্নের উত্তরে মিস্টার থোয়াইট আবার বলতে শুরু করলেন যে মার্টিন তাকে জানিয়েছে যে সেদিন বিকেলবেলা ডিভিয়ানের সঙ্গে ওর বেশ ঝগড়া হয়। সে কারণে রাগের মাথায় চলে আসার সময় ডিভিয়ানের ঘরের বারান্দাতে তার বন্দুকটি ফেলে রেখে আসে। তখন সময় হবে বিকেল 6টা বেজে 16-17 কিন্তু মার্টিন বাড়ি ফিরে আসে 6:45 নাগাদ। অথচ ডিভিয়ান ও মার্টিনের মধ্যে বাড়ির দূরত্ব মাত্র 1 মাইল।
এই সময়ের ব্যাপারটা আর বন্দুকের ব্যাপারটাতেই খটকা লাগছে। অবশ্য বাড়ির সামনে অন্যান্য লোকজনের সাক্ষ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাক্ষ্য প্রমাণ দিতে দেখা যায় যে অনেকে বলেছেন না, 6:20 গুলির শব্দ পাওয়া যায়। ওর মাথা ফেটে চৌচির হয়ে গেছে। সবাই এই দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। তারপর বাড়ির লোকেরা পুলিশে খবর দেওয়ার জন্য ফোন করতে গিয়ে দেখে যে ফোনের তার কাটা। মিস্টার কুইন আপন মনে বললেন যে তিনি এত খবর জানতেন না। মিস্টার থোয়াইট আবার বলতে শুরু করলেন, সমস্ত ঘটনার আনুষঙ্গিক বিশ্লেষণ করলে মার্টিনকেই খুনি বলে অনুমান হয়। মার্টিন বলেছে যে গুলি করার 3 মিনিট আগে সে ডিভিয়ানের ঘর থেকে চলে গেছে। ডিভিয়ানের স্বামী জর্জ তার এক বন্ধুর বাড়িতে তাস খেলছিল। ডিভিয়ানের এক চাকর জর্জকে ডিভিয়ানের খুনের খবর দিতে গিয়ে জর্জকে বাড়ির গেটে দেখতে পায়। বাড়ির অন্যান্য বাসিন্দাদের মধ্যে জর্জের সেক্রেটারি হেনরি টমসন ছিল তখন লন্ডনে। আর এক বাসিন্দা সিলভিয়া ডেলও তখন বাড়ি ছিল না। সে তার এক বন্ধুকে 6:28 ট্রেনে তুলে দিতে গেছিল। এছাড়া আর যারা বাকি থাকে তারা হলো বাড়ির চাকর বাকররা। তারা অকারণে ডিভিয়ানকে খুন করতে যাবে কেন? তাছাড়া ডিভিয়ান বাড়ির চাকরদের খুব ভালোবাসত। ডিভিয়ানের ঘরে গুলির শব্দ শুনে তারা একই সঙ্গে ডিভিয়ানের ঘরে ঢুকেছিল। সমস্ত ঘটনা পর্যালোচনা করে খুনের সমস্ত দোষ গিয়ে পড়ে মার্টিনের উপর। খেতে খেতে মিস্টার কুইন প্রশ্ন করেন, বাড়ির সবাই কি একই রকম সাক্ষ্য দিয়েছে? থোয়াইট জানালেন, হ্যাঁ, তবে ওদের মধ্যে একজনকে পাওয়া যায়নি। সে একটি মেয়ে। তাকে জরুরি কাজে কানাডা চলে যেতে হয়েছে বলে সে সাক্ষ্য দিতে পারেনি। মিস্টার কুইন জানালেন যে যদি এই হত্যা মামলার কিনারা করতে হয় তাহলে এক্ষুনি কানাডা যেতে হবে এবং মেয়েটির জবানবন্দি নিতে হবে। মিস্টার থোয়াইট বিস্ময়ের সঙ্গে বললেন, কানাডা যেতে হবে? মিস্টার কুইন বললেন, হ্যাঁ, একটুও দেরি করা চলবে না, এই মুহূর্তে। মিস্টার থোয়াইট খোঁজ খবর করে জানলেন যে মেয়েটির নাম লুইজা। সে কানাডার বানফ শহরে গেছে। এছাড়া তার আর কিছু জানা সম্ভব হলো না। মিস্টার থোয়াইট কানাডার বানফ শহরে গিয়ে পৌঁছলেন। লুইজার খোঁজ খবর শুরু করে দিলেন। খোঁজ খবর করতে মিস্টার থোয়াইট লুইজার সন্ধান পেলেন। লুইজা বানফ শহরে একটি নামকরা হোটেলে কাজ করে। তার বয়স 35-এর মতন। গায়ের রং বেশ ফর্সা, চুলের রং বাদামি। লুইজা বলল, খবরের কাগজে মিস্টার মার্টিন ওয়াইল্ডের শাস্তির খবর পড়ে খুব খারাপ লেগেছিল। মার্টিন ওয়াইল্ডের মতন একজন ভদ্রলোকের এমন একটি সাংঘাতিক জঘন্য ঘটনাতে জড়িয়ে পড়া খুবই দুঃখজনক। লুইজা আরও বলে চলল, সেদিন আমার বিকেলেই কেন জানি মনে হচ্ছিল সাংঘাতিক একটা কিছু ঘটতে চলেছে। লুইজা আরও বলে চলল, ঘুম থেকে পোশাক পাল্টানোর সময় জানালার দিকে তাকিয়ে দেখি ট্রেন চলে যাচ্ছে। ইঞ্জিন থেকে যে সাদা ধোঁয়া বেরিয়ে আসছে তার থেকে একটি বিরাট থাবার তৈরি হলো। পিছনে সূর্য ডোবার মুহূর্তে লাল আকাশ। সামনে দেখতে পেলাম দানবের একটি হাত, শক্ত পুরুষ্টু আঙুল দিয়ে যেন কার গলা টিপে ধরবে। লুইজা বলল, আমার এরকমই মনে হচ্ছিল। এর খানিকক্ষণের মধ্যেই বন্দুকের গুলির শব্দ পেলাম। সঙ্গে সঙ্গে নিচে ছুটে এলাম। ডিভিয়ানের ঘরেতে গিয়ে দেখি দিদিমণি মেঝেতে পড়ে আছেন। সমস্ত ঘর রক্তাক্ত। তারপর লুইজা বলল, আমি স্যার জর্জকে কিছুক্ষণ আগে দেখা দানবের মতন মেঘের সেই রূপের কথা বললাম। লুইজা আরও বলল, যতদূর মনে পড়ে দিনটি ছিল শুক্রবার 13 তারিখ। মিস্টার স্যাটার হোয়াইট চুপচাপ শান্তভাবে লুইজার সব কথা শুনলেন, কিন্তু নূতন কিছুই লুইজার কাছ থেকে জানতে পারলেন না। শুধু এইটুকু জানলেন যে লুইজার চাকুরিটি স্যার জর্জই করে দেন। হোটেলের মালিক মিস্টার ডেনম্যানের সঙ্গেও মিস্টার থোয়াইট কথা বলেন। মিস্টার থোয়াইট জানতে পারলেন যে ডেনম্যানকে স্যার জর্জ বারবার লুইজাকে চাকুরি দেবার জন্য অনুরোধ করেন এবং যাতে চাকুরিটি করে দেওয়া হয় তার জন্য তিনি তাকে যথেষ্ট টাকাও দেন।
মিস্টার ডেনম্যানের কাছ থেকে কথা শুনে মিস্টার থোয়াইট যেন চিন্তিত হয়ে পড়লেন। মিস্টার থোয়াইট লন্ডনে ফিরে এলেন। আবার আর্লোসিনা হোটেলে মিস্টার কুইনের সঙ্গে দেখা হলো। তিনি মিস্টার কুইনকে কানাডা থেকে যেসব খবর নিয়ে এসেছেন তা বিস্তারিতভাবে জানালেন। মিস্টার কুইন মন দিয়ে সব কথা শুনে গেলেন, কোনো মন্তব্য করলেন না। মিস্টার থোয়াইট বললেন যে একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে লুইজাকে তাড়াতাড়ি লন্ডন থেকে সরিয়ে দেওয়ার জন্য স্যার জর্জ ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু কেন তা ঠিক বুঝে উঠতে পারছি না। মিস্টার কুইন হেসে বললেন, ভাবুন, তাহলেই পারবেন। মিস্টার কুইন আরও বললেন যে বিয়ারিং হিলের চারপাশের পরিবেশটা ভালো করে ভাবুন। বিয়ারিং হিলের বর্ণনা দিতে গেলে এরকম বলতে হয় যে 2 একর জমির উপর সুন্দরভাবে সাজানো মাঝারি ধরনের একটি বাড়ি, লন্ডন থেকে মাত্র 19 মাইল দূরে। গ্রামের সংস্পর্শ আছে, আবার শহরের আয়োজনের কোনো রকম অভাব নেই। যতদূর জানা গেছে তাতে জানা যায় যে রেল সার্ভিস খুব অনিয়মিত। প্রায় ঘন্টায় 1 করে ট্রেন যায়। ট্রেনগুলি ছাড়ে 48 মিনিট অন্তর অন্তর। মিস্টার কুইন জানতে চাইলেন বিয়ারিং হিল যেতে কতক্ষণ লাগে। মিস্টার থোয়াইট বললেন, প্রায় 45 মিনিট। প্রতি ঘন্টা 28 মিনিটে ট্রেনের ওখানে যাবার কথা। মিস্টার কুইন জিজ্ঞেস করলেন, বোধহয় মিস সিলভিয়া তার এক বন্ধুকে 6:28 ট্রেনে উঠিয়ে দিতে গেছিলেন। এখন মনে হচ্ছে সেই ধোঁয়াটি আসলে ট্রেনের। 6:28 মিনিটের ট্রেনের ধোঁয়া ছাড়া আর কিছুই নয়। তারপর গুলির শব্দ শোনা গিয়েছিল। রেকর্ডে আছে যে গুলি ছোড়া হয়েছিল 6:20 মিনিটে। তাহলে কি ট্রেন 10 মিনিট আগেই ঢুকে পড়েছিল? স্যাটারহোয়াইট বললেন, কিন্তু কুইন বললেন, না, ট্রেন ঠিক সময়ে এসেছিল। ঘড়িগুলোর সময় 10 মিনিট পিছিয়ে দিয়েছিলেন স্যার জর্জ। ঘটনার দিন ছিল শুক্রবার, আর শুক্রবারে ঘড়িতে দম দেওয়ার আগেই স্যার জর্জ মার্টিনকে লেখা ডিভিয়ানের চিঠি দেখে ফেলেন। তখনই তার মাথায় ডিভিয়ানকে খুন করার পরিকল্পনা ঘুরতে থাকে। তিনি প্রথমে ঘড়িটির সময় 10 মিনিট পিছিয়ে রাখলেন। মিস্টার থোয়াইটের সব কিছু যেন পরিষ্কার হয়ে আসতে লাগলো। তিনি বলতে লাগলেন, তাস খেলার পার্টি থেকে স্যার জর্জ 6:30 নাগাদ উঠে পড়েন। বাড়ি ফিরে এসে পিছনের দরজা দিয়ে বাড়ি ঢোকেন। বাড়ি ঢুকে দেখেন যে মার্টিন বারান্দাতে তার বন্দুকটি ফেলে গেছে। তখনই জর্জের মাথাতে খুন করার কথা চলে আসে। তিনি বন্দুক নিয়ে ডিভিয়ানকে গুলি করে খুন করেন। খুন করার পর মুহূর্তেই স্যার জর্জ সামনের দরজা দিয়ে চলে আসেন। প্রধান দরজা দিয়ে ঢোকার সময়ই চাকর বাকরদের সঙ্গে স্যার জর্জের দেখা হয়। টেলিফোনের তারটি স্যার জর্জ কেটে রাখেন। টেলিফোন ঠিক থাকলে এবং তা দিয়ে থানাতে ফোন করলেই সঠিক সময় ধরা পড়ে যেত। মার্টিন 6:25 নাগাদ ভিভিয়ানের কাছ থেকে চলে যায়। স্বাভাবিকভাবে হাঁটলে মার্টিনের বাড়ি পৌঁছতে 20 মিনিট লাগার কথা। লুইজার ব্যাপারটা ঠিক বুঝলাম না, মিস্টার স্যাটার বললেন। মিস্টার কুইন বললেন, ওটিও সহজ ব্যাপার। লুইজার ধোঁয়ার কুণ্ডলি পাকানোর গল্প শুনলেই সময়ের ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে, আর তখনই বোঝা যাবে যে স্যার জর্জ 10 মিনিট ঘড়িটার সময় পিছিয়ে দিয়েছিলেন। মিস্টার স্যাটারথোয়াইট বললেন, সত্যই সুন্দর বলেছেন মিস্টার কুইন, কিন্তু সব বুঝেও জর্জকে দোষী সাব্যস্ত করব কিভাবে? মিস্টার হোয়াইট বললেন, আপনি মিস সিলভিয়ার সঙ্গে যোগাযোগ করুন। তার সাহায্য পেলেই আর অসুবিধা হবে না। মিস্টার কুইন এই কথাগুলো বলে হোটেল থেকে বেরিয়ে চলে গেলেন, আর তাকে দেখতে পাওয়া গেল না। মিস্টার থোয়াইট মিস সিলভিয়ার শরণাপন্ন হলেন। মিস সিলভিয়া মার্টিন ওয়াইল্ডকে ভালোবাসত। সে তার ভালোবাসার তাগিদে ও সত্যের দ্বার উদ্বুদ্ধ হয়ে উঠল। বিনা দোষে মার্টিন ওয়াইল্ডের শাস্তি হওয়াটাকে মেনে নিতে পারল না। স্যার জর্জের সামনে সে স্বীকার করল যে স্যার জর্জ তার স্ত্রী ডিভিয়ানকে খুন করেছে। স্যার জর্জ সিলভিয়ার স্বীকারোক্তি শুনে ভয় পেয়ে গেলেন। তিনি ইংল্যান্ড ছেড়ে পালিয়ে গেলেন, কিন্তু যাবার আগে স্বীকার করে গেলেন যে মার্টিন নির্দোষ। একজন খুনের আসামিকে সত্যানুসন্ধানে
নূতন জীবন ফিরিয়ে দিতে পেরেছেন বলে মিস্টার থোয়াইট আনন্দ ও তৃপ্তি বোধ করলেন। কিন্তু কুইন? হ্যাঁ, তিনিও আসবেন যখন আমাদের জীবনে প্রেম বিপন্ন হয়ে উঠবে, অসহায় মানুষের উপর নেমে আসবে মৃত্যুর আদেশ, হত্যাকারী যখন অবাধ স্বাধীনতা নিয়ে ঘুরে বেড়াবে, তখনই আমাদের পাশে এসে দাঁড়াবে রহস্যময় মানুষ মিস্টার কুইন। গল্পটি এখানেই শেষ হলো। আজ একটু অন্য ধরনের গল্প বলার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।